এইভাবে রচনার মাধ্যমে আমাদের চিঠি দেওয়া নেওয়া চলল। একদিন আবিষ্কার করলাম আমি রচনারই প্রেমে পড়ে গেছি। রচনাও তাই। রচনা বোধহয় আমার স্বভাব আগেই টের পেয়েছিল। একদিন জোর করে ধরে নিয়ে গেল কাজী অফিসে। আমাকে ধমক ধামক দিয়ে বাধ্য করালো কাবিননামায় সই করতে। সাক্ষী সে আগেই জোগাড় করে রেখেছিল। বাইরে বেরিয়ে এসে বলল, চলো। কোথায় চলবো? আমি ভাবলার মতো বললাম, কোথায় আবার? হাদারাম কোথাকার। বিয়ের পর শ্বশুর বাড়ি রেখে কোন দুঃখে বাপের বাড়ি থাকতে যাব? আমার একটা আমাদের জীবন কথা। বউ রচনা। আমার দাদুর বয়স 70 পেরিয়ে গেছে। এখনো শরীর স্বাস্থ্য বেশ মজবুত। একসময় শিক্ষকতা করতেন। 10 গ্রামে এক নামে সবাই চেনে। যে কোনো বিচার আচারে এখনো দাদুর কথাই শেষ কথা। দাদুর একটা দুর্বল দিক আছে, তিনি 5 সিগারেটের প্রচণ্ড ভক্ত। এই বয়সেও এই নেশা ছাড়তে পারছেন না। বাদী অথবা বিবাদী যে পক্ষ আগে এসে দাদুর পকেটে 5 সিগারেটের একটা প্যাকেট গুঁজে দিতে পারত, তার জয় প্রায় নিশ্চিত। ওনার বিচার করার ভঙ্গিটা ভারী অদ্ভুত। সবকিছু খুঁটিনাটি তার জানা চাই। একবার আলাতন নামের এক বিধবা মহিলার ঘরে ঢুকে আমাদের গ্রামের লোকমান ধর্ষণ করল এবং হাতে নাতে ধরা পড়ল। বিচার বসেছে, যথারীতি দাদু উপস্থিত। আমার ধারণা লোকমান আগেই দাদুর পকেটে সিগারেটের প্যাকেট ঢুকিয়ে দিয়েছে। দাদু বললেন, তারপর আলাতন, সেই রাতে কি হলো খোলাসা কইরা কও দেহি। আলাতন কাঁদো কাঁদো মুখে বলা শুরু করলো, দাদু, সেই রাইতে ঘুটঘুইটটা অন্ধকার, চোখে কিছু দেখুন যায় না। শুইয়া রইছি, হঠাৎ দেখি আমার ঘরের ঝাঁপ আসতে খুইলা যাইতাছে। চিৎকার দাওনের আগে লোকুমাইন্না আমার মুখ চাইপা ধরল। এরপর বিছানার দিকে টাইনা লইয়া গেল। তারপর কি হলো? দাদু প্রশ্ন করলেন। তারপর যা করণের তা তো করল। কি করল? দাদু আবার প্রশ্ন করলেন। যা করণের তা তো করল দাদু। দাদু রেগে গেলেন। আরে মাগি কি করল, হেইডা খোলাসা কইরা কবি তো। সবাই বসে আছে, বিচারের রায় হয় না। দাদু নিবিষ্ট মনে চেয়ারে হেলান দিয়ে সিগারেট টেনে চলেছেন। সবাই বিরক্ত, কিন্তু ভয় কিছু বলতে পারছে না, কারণ দাদু ভীষণ রাগী। শেষে লোকমানি বিরক্ত হয়ে বলল, দাদু, শাস্তি যা দেওনের তাড়াতাড়ি দিয়া দেন, আমার আবার গরু লইয়া খেতে যাইতে হইব। এই হচ্ছে আমার দাদু। আমাকে খুব স্নেহ করেন দাদু। আমার মায়ের ধারণা দাদুর লাই পেয়ে আমি বকে গেছি। আমার কোনো অপরাধী দাদুর কাছে অপরাধ বলে মনে হয় না। পাড়ার এমন কোনো সুন্দরী মেয়ে নেই যার সঙ্গে প্রেম করার সুযোগ খুঁজিনি, কিন্তু মেয়েগুলো এত ফাজিল যে কিছুদিন প্রেমের অভিনয় করে, তারপর একদিন কেটে পড়ে। শেষে বিরক্ত হয়ে মেয়েদের গোষ্ঠী কিলাই জাতীয় বকা দিয়ে যখন প্রতিজ্ঞা করতে শুরু করেছি যে মেয়েদের কাছ থেকে 100 হাত দূরে থাকবো, তখনই আমাদের গ্রামের পাশের গ্রামের ক্লাস 10-এ পড়ুয়া এক মেয়ের প্রেমে পড়লাম। হায় বিধাতা! মেয়েটি এক মাওলানা সাহেবের মেয়ে। মেয়ের নাম উম্মে কুলসুম। নিনজা বোরখা পরে, স্কুলে আসত কুলসুম। আমি যখন তৃষিত নয়নে তার দেখা পাওয়ার আশায় স্কুলের পথে দাঁড়িয়ে থাকতাম, সে আসসালামু আলাইকুম বলে আমার পাশ দিয়ে হেঁটে যেত। আমি শুধু তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখতে পেতাম না। একদিন কুলসুমের বাবা মাওলানা সাহেব কেমন করে যেন আমাদের প্রেমের কথা জেনে গেলেন এবং কুলসুমের স্কুলে আসা বন্ধ হয়ে গেল। হাই কুলসুম, হাই কুলসুম করতে করতে আমি পাগল হয়ে গেলাম এবং ঠিক আগে। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকলাম। এইভাবে কিছুদিন চলার পর একদিন একটা মেয়ে আমার কাছে এলো। কুলসুমের বান্ধবী, নাম রচনা। কুলসুমের চিঠি নিয়ে এসেছে। কুলসুম লিখেছে সে আমাকে না পেয়ে স্যাভলন খেয়ে আত্মহত্যা করবে। এইভাবে রচনার মাধ্যমে আমাদের চিঠি দেওয়া নেওয়া চলল। একদিন আবিষ্কার করলাম আমি রচনারই প্রেমে পড়ে গেছি। রচনাও তাই। রচনা বোধহয় আমার স্বভাব আগেই টের পেয়েছিল। একদিন জোর করে ধরে নিয়ে গেল কাজী অফিসে। আমাকে ধমক ধামক দিয়ে বাধ্য করালো কাবিননামায় সই করতে। সাক্ষী সে আগেই জোগাড় করে রেখেছিল। বাইরে বেরিয়ে এসে বলল, চলো। কোথায় চলবো? আমি ভাবলার মতো বললাম, কোথায় আবার? হাদারাম কোথাকার। বিয়ের পর শ্বশুর বাড়ি রেখে কোন দুঃখে বাপের বাড়ি থাকতে যাব?
আমার একটা প্রেস্টিজ আছে না? আমার মাথায় পুরো পৃথিবী ভেঙে পড়ল। সন্ধ্যার পর চুপি চুপি রচনাকে নিয়ে দাদুর ঘরে গেলাম। দাদু তখন চেয়ারে হেলান দিয়ে যুবক যুবতীদের আধুনিক প্রেমপত্র নামে একটি বই পড়ছিলেন। দাদুর পেছনে গিয়ে ডাকলাম, দাদু বলে ফেল। বই থেকে মুখ না সরিয়েই বললেন, দাদু বলছিলাম কি, মানে এত ইয়ে করছিস কেন? কি হয়েছে? দাদু, মানে রচনা। কি রচনা? মানে বউ রচনা। বউ রচনা? এই জাতীয় রচনা আবার তোদের কলেজের পরীক্ষায় আসে নাকি? ধুত্তরি ছাই দাদু, ঘুরে দেখো না। দাদু ঘুরলেন এবং আমার পেছনে রচনাকে আবিষ্কার করলেন। বার দুই চোখ পিটপিট করে হুঙ্কার ছাড়লেন, মেয়েটাকে। বউ? কার বউ? তোমার না, অন্তত এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। বুঝেছি। তা আমাকে কি করতে হবে? মাকে ম্যানেজ করতে হবে। পারবো না বলেই দাদু ঘুরে বসলেন। আমি দাদুর পা জড়িয়ে ধরলাম। আমি স্ক্রিপ্টটি পড়ছি, আমি দাদুর পা জড়িয়ে ধরলাম। দাদু, রচনা আমার শীতের দিনের লেপ্তশোক, গরমের দিনে ঠান্ডা শরবত। তাকে না পেলে আমি বুড়িগঙ্গা নদীতে ঝাঁপিয়ে পড়ব। তখন সারা বুড়িগঙ্গা সেচেও আমার লাশ উদ্ধার করতে পারবে না। হুমকিতে কাজ হলো। দাদু বড় বড় গলায় মাকে ডাকতে লাগলেন। মা এলেন। এই যে বৌমা, দাদু বললেন। মেয়েটি বিপদে পড়ে আমাদের এখানে এসেছে। বড় বংশের মেয়ে, খুব লক্ষ্মী আর শান্ত। কিছুদিন আমাদের এখানে থাকবে। মা মিনমিনে গলায় বললেন, কিন্তু বাবা, চিনি না, জানি না, এমন মেয়েকে বাড়িতে রাখা ঠিক হবে? কি বলছো বৌমা? মেয়েটাকে আমরা রাস্তায় ফেলে দেব? আমরা মানুষ না? তার বাবার নাম শোনোনি? ওর বাবা হচ্ছে। ওর বাবা? ওর বাবা নেই দাদু, ক্ষীণ কণ্ঠে বললাম। আহা হা, ভেরি স্যাড, ভেরি স্যাড। এতিম মেয়েটা কোথায় যাবে বৌমা? তোমার কি একটুও দয়া মায়া নেই? তবুও মা ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ করার চেষ্টা করলেন, কিন্তু বাবা, আমাদের বাড়িতে তো অতিরিক্ত রুম নেই। মেয়েটা থাকবে কোথায়? কেন, হানিফের রুমে থাকবে। হানিফ থাকবে কোথায়? ওর নিজের রুমেই থাকবে। এই আপনি কি বলছেন বাবা? দাদু ঠান্ডা গলায় বললেন, মেয়েটাকে হানিফ বিয়ে করেছে বৌমা। মা একই সঙ্গে অবিশ্বাস এবং রাগ নিয়ে আমার দিকে তাকালেন। আমি ততক্ষণে খোলা দরজা দিয়ে ভোঁ দৌড়। ওয়াহিদুল ইসলাম, হানিফ, জাজিরা, কোন্ডা, কেরানীগঞ্জ থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।